হ্যালো, আশা করি সকলে ভালো রয়েছিস। আজকে আমি তোদের আদরণী দ্বিতীয় পর্ব পড়াবো। এর আগের ভিডিওতে অর্থাৎ আগের ক্লাসে আমরা প্রথম পর্ব পড়িয়েছিলাম, সেরকমই আজকে দ্বিতীয় পর্ব আমি তোদের পড়াবো। তো প্রথমে আমরা প্রথম পর্বের যদি একটু শর্ট 2-3 অক্ষরের বা লাইনের একটা সারাংশ আমি তোদের বলি, খুবই শর্ট করে। সেটা হচ্ছে যে একজন মোক্তার সাহেব ছিলেন, যার নাম ছিল জয়রাম মোক্তার। এই যে ইনি, তো ইনি একবার একটি নিমন্ত্রণ রক্ষা করতে অর্থাৎ একটি বিয়ে বাড়িতে যাবেন। তার জন্য তার হাতির প্রয়োজন। কেন হাতির প্রয়োজন? কারণ যেখানে তিনি যাবেন, যে জায়গাটায়, ওখানে কোনো রাস্তা ভালো নেই, এবং সেখানে যদি তিনি অন্য কোনো ধরো গরুর গাড়িতে যান তাহলে অনেক সময় লাগবে, তো সেটা সম্ভব না। তাই তিনি ভাবেন যে একটি হাতি হলে খুবই ভালো হয়, অর্থাৎ তাকে ভাবানো হয়। কে ভাবায় না ভাবায় সেটা তোরা প্রথম ভিডিও দেখলেই বুঝতে পারবি। এবং তারপর তিনি ঠিক করেন যে তিনি রাজার কাছ থেকে একটি হাতি ধার নেবেন। কেন? কারণ তো রাজার সঙ্গে সম্পর্ক ছিল খুবই ভালো, 20 বছরের সম্পর্ক ছিল রাজার সাথে। কেন এই সম্পর্ক ছিল সেটা প্রথম পর্ব দেখলেই বুঝতে পারবি। এটুকু আমরা জানতে পেরেছিলাম, এবং আজকে আমরা দ্বিতীয় পর্বে জানবো যে তিনি কিভাবে রাজার কাছ থেকে হাতিটি ধার চান, মাধ্যমটা কী ছিল, এবং আদৌ কি তিনি হাতিটা ধার পান কি পান না, সেটা কিন্তু আজকের ক্লাস দেখলে তোদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চল শুরু করা যাক। এর পাশাপাশি ইনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন সমস্তটাই তোরা কিন্তু আজকের ক্লাসে জানতে পারবি। তো চল শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি বলি তোদের, এই যে টেক্সট বুক আমরা পড়ি কীভাবে সেটা তোরা আগে জান, তাহলে তোদের সুবিধা হবে, যেটা আমি বলতে চাচ্ছি। প্রথমে আমি তোদের টেক্সট বুক পড়াবো, অর্থাৎ টেক্সট বুকে তোদের যে টেক্সট রয়েছে দ্বিতীয় পরিচয়তে, সেটা সম্পূর্ণটাই পড়াবো। তারপরে আমরা কী করি? আমরা ডিপ অ্যানালাইসিস করি। তো জানিসই, এর আগের ক্লাস যারা দেখেছিস সবাই জানিস আমরা ডিপ অ্যানালাইসিস করি, লাইন বাই লাইন। দেন আমরা সেরা 20টা এমসিকিউ করি। ওকে, এভাবেই এর আগের ক্লাসটা আমি নিয়েছিলাম, এই ক্লাসটাও কিন্তু সেমভাবেই নিব। এবার এর আগের ক্লাসে যে টেক্সট বুকটা আছে সেটাও কিন্তু আমি সুন্দর, এই যে এরকম যে পিপিটি দেখতে পাচ্ছিস এরকমভাবে আনিয়েছিলাম। এই যে এই দেখ আগের ক্লাসটা, বাট এবার আনলাম না কেন? কারণ এই যে এর আগের ক্লাসের যে পিপিটিটা তোরা দেখতে পাচ্ছিস, এখানে অনেক বানান ভুল রয়েছে। তাই আমি ভাবলাম ডাইরেক্ট টেক্সট বুকটাই নিয়ে আসি। কারণ তোদের এই যে টেক্সট বুকের যে পিপিটি রয়েছে, অর্থাৎ পড়াটা রয়েছে, এই গল্পটাতে দেওয়া রয়েছে, এটার প্রত্যেকটা বানান খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু ডিপ ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে, এবং সেটা আমার এরকম পিপিটি বানাতে গেলে সেখানে ভুল হয়ে যাচ্ছে। তাই আমি টেক্সটটা এভাবে আনলাম, বাট আমরা যে ডিপ অ্যানালাইসিসটা করব সেটা কিন্তু এই আগে যেরকম দেখলি ছবি সহ সুন্দরভাবে দেওয়া, সেভাবেই পাবি। প্লাস এমসিকিউগুলোও কিন্তু সেভাবেই পাবি। প্রথমে দেখ কী বলেছে, পরের দিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জ মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। ঘটা করিয়ে করিতেন মিন্স তিনি এই পূজাটা একটু সময় নিয়েই করিতেন। কেন সময় নিয়ে করিতেন? কারণ পরের দিন রবিবার ছিল, অর্থাৎ রবিবার তিনি এই পূজাটা করিতেন, এবং রবিবার অবশ্যই অফিস আদালত সব কিছু বন্ধ থাকে। তো তিনি একটু সময় নিয়ে করলে ক্ষতিটা কই, তাই না? তো তিনি একটু সময় নিয়ে এই পূজাটা করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অর্থাৎ তিনি কখন পূজাটা সম্পূর্ণ করলেন? 9টার সময়। এটা কিন্তু এমসিকিউ আকারে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কখন? সকাল 9টার সময় তিনি পূজা সমাপন করিলেন, এবং জল যোগান্ত দিয়ে তিনি কি বৈঠকখানায় আসিয়ে বসিলেন। অর্থাৎ তার একটা ঘর ছিল যেখানে বৈঠকখানা বসতো, সেখানে তিনি এসে বসিলেন। ঠিক আছে। অনেকগুলো মক্কেল উপস্থিত ছিল, অর্থাৎ তিনি এই যে পূজাটা করতো এখানে তিনি তার যে কালিগরা ছিল সহকর্মীরা তাদেরও কিন্তু তিনি ডাকতেন, এবং সবাই এখানে এসে বসতেন, আড্ডা দিতেন। তিনিও সেখানে গিয়ে বসে আড্ডা দেওয়া শুরু করলো, অর্থাৎ কি তারা তাদের সহিত কথাবার্তা কহিতে লাগলেন, অর্থাৎ আড্ডা দেওয়া শুরু করলো। আমরা যেভাবে ন্যাচারালি ছেলেপেলেরা আড্ডা দিই সেরকমই। হঠাৎ তার সেই হাতির কথা মনে পড়িয়া গেল, অর্থাৎ কালকে যে তিনি হাতির কথা ভেবেছিলেন যে রাজার কাছ থেকে হাতি চাবেন, সেই কথাটা না তার মনে পড়ে গেল। তারপরে কি হয়, তখন কাগজ কলম লইয়া, অর্থাৎ কাগজ কলম হাতে নিয়ে চশমাটি পড়িয়া, অর্থাৎ তার চশমাটি তিনি পড়লেন। প্রবল প্রতাপানিত্য শ্রী মম মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর অশ্রিত জনপ্রতি পালকেশু পাঠ লিখিয়া, অর্থাৎ তিনি চিঠি লেখার সময় এত কিছু বলে রাজাকে সম্বোধন করলেন। কি বললেন? প্রবল প্রতিপাতিত্ব শ্রী মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর অস্থিত জনপ্রতি পালকেশু, অর্থাৎ তাকে শ্রী মহারাজ বলিলেন। তারপর তার নামের আগে শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী তাকে বললেন, তারপর তাকে বাহাদুর বলে সম্বোধন করলেন, এবং সঙ্গে কী বললেন? অশ্রিত জনপ্রতিপাল কেশু। যেমন ধরো আমরা যখন চিঠি লিখি তখন আমরা লিখি না, ইংলিশে লিখলে কী লিখি? মাই ডিয়ার, বা বাংলা লিখলে আমরা কী লিখি? প্রিয়। লেখার পরে লেখা শুরু করি। তো সেরকমই প্রথমে তিনি এই সমস্ত কিছু লিখলেন। কেন লিখলেন? রাজাকে একটু পড়ানোর জন্য, একটু গলানোর জন্য, যে এই সমস্ত দেখে রাজা যেন খুশি হয়ে যায়। তিনি যেমন ছিলেন কি, তার যদি কেউ প্রশংসা করতো তার খুব ভালো লাগতো, সেরকমই তিনি ভাবলেন রাজার প্রশংসা করলে হয়তো রাজাও খুশি হয়ে যাবে এবং হাতিটি খুব তাড়াতাড়ি তাকে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তো এই জন্যই তিনি এত কিছু বলিলেন। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই কী কী বলিলেন, তো এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। তারপর কী লিখলেন?
2-3 দিনের জন্য একটি সুশীল মানে একটি সুন্দর ও সুবোধ হস্তি মানে কি হাতি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। অর্থাৎ তার একটি হাতি প্রয়োজন, যেটি সুশীল হবে, সুবোধ হবে। হ্যাঁ, এটা লিখে তিনি প্রার্থনা করলেন রাজাকে। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনিয়া লইয়াছেন, মানে এর আগেও অনেকবার তিনি এভাবেই চিঠি লিখিয়ে মহারাজের কাছ থেকে হাতি এনেছিলেন। তেম এবারও করল, তাই না? একজন ভীতকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথন প্রবৃত্ত হইলেন। অর্থাৎ তারপর তিনি চিঠিটি লেখার পরে একজন ভৃত্যকে, ভৃত্য মানে কি এর আগের ক্লাসে আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি বাড়ির চাকর যে থাকে সেই চাকর। তো একজন চাকরকে ডাকলেন এবং এই পত্রখানি অর্থাৎ চিঠিটি তার হাতে দিলেন এবং তাকে বলল, তুমি মহারাজের কাছে যাও এবং সেই চিঠিটি তাকে দিবে। এরকম করে বলে তিনি তাকে পাঠিয়ে দিলেন এবং আবার তিনি কি বাকি যে মক্কেলগণ ছিল সেখানে তাদের সঙ্গে কথোপকথন শুরু করে দিলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন 50 পার হইয়াছে, অর্থাৎ তার বয়স এখন 50 বছর প্লাস। ওকে, মানুষটি লম্বা ছাদের, অর্থাৎ তিনি ভালোই লম্বা ছিলেন। রঙটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত, অর্থাৎ তিনি শ্যামবর্ণ থেকে যদি আর একটু পরিষ্কার হতো তাহলে তাকে আমরা ফর্সা বলতে পারতাম, মানে একজন উজ্জ্বল চেহারা যে থাকে যে সমস্ত লোকগুলোর, সেরকম আমরা বলতে পারতাম। আর তিনি মোটামুটি কীরকম তাহলে একটু শ্যামবর্ণ, মানে হালকা শ্যামবর্ণ, বেশিটা না। গোপগুলি মোটা মোটা, অর্থাৎ তার যে গোপ ছিল, গোপ মানে কি আমরা মোচ বলি, সেটা ছিল কি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, অর্থাৎ তার বয়স হয়ে গেছে 50+, তাই তার যে দাড়িগুলো ছিল, মানে সরি দাড়ি তো না, মোচ ছিল সাদা এবং কালো, মানে কিছুটা পাকা কিছুটা কাঁচা। ওকে, মাথায় সম্মুখভাবে টাক আছে, তার মাথায় কী রয়েছে, টাক রয়েছে। ওকে, চক্ষু দুটি বড় বড়, অর্থাৎ তার চোখ দুটি ছিল খুবই বড় বড় এবং কি ভাষা তার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটা দিয়ে উছলাইয়া পড়িতেছে। অর্থাৎ তিনি যে একজন কোমল মনের মানুষ ছিলেন, অর্থাৎ খুবই নরম ছিল তার হৃদয়টা, সেটা তোমরা জেনেছো এর আগের ক্লাসে। সেটা কিন্তু তার এই চোখ দেখলেই বলা যায় যে তিনি কতটা শান্ত প্রকৃতির একজন মায়াবী মানুষ ভিতর থেকে। বাইরে থেকে তিনি খুবই রুক্ষ, সেটা তোমরা জানো, কিন্তু ভিতর থেকে তিনি খুবই শান্ত শিষ্ট ভদ্র নম্র একজন মানুষ ছিলেন। এবং সেটা কিন্তু তার চোখ দুটো যে ভালোভাবে লক্ষ্য করেছে তারাই বুঝতে পারবে। তোমরা যেমন যারা ছেলেরা রয়েছো, মেয়েদের চোখের প্রেমে পড়ে যাও না, মায়াবী চোখ মেয়েটির। এবার ধর কী বলেছে, ইহার আদিবাস যশোর জেলায়, অর্থাৎ তিনি কোথায় থাকতেন, মানে তার আসল বাড়ি, অর্থাৎ যাকে আমরা আদি বাড়ি বলে থাকি, সেটা হচ্ছে যশোর জেলায়। ওকে, কোথায়, যশোর জেলায়, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন, অর্থাৎ তিনি এই যে জেলায় যখন মুক্তারি করতে আসেন তার আদিবাস থেকে, অর্থাৎ যশোর থেকে, তখন এইদিকে রেল খোলে নেই, অর্থাৎ তখন রেল লাইন এদিকে চালু হয়নি, অর্থাৎ রেল তখন চলতো না। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পথব্রজে আসিতে হইয়াছিল। অর্থাৎ পদ্মা নদী পার করার পর তাকে প্রথমত কিছুটা দূর নৌকাপথে, অর্থাৎ নৌকায় আসতে হয়েছে, তারপর কিছুটা দূর গরুর গাড়িতে আসতে হয়েছে এবং কিছুটা দূর পায়ে হেঁটে তিনি এখানে এসেছিলেন। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ ছিল। ক্যাম্বিসের ব্যাগ মানে কি, এই যে স্যুটকেস টাইপগুলো হয় না, আগেকার দিনের স্যুটকেসগুলো এরকম যে লম্বা টাইপ ছিল, এই যে এইরকম স্যুটকেসগুলো ছিল না, এরকম শক্ত একদম পুরো হার্ড প্লাস্টিকের কিন্তু ছিল। অনেকে অফিসেও এরকম টাইপ ব্যাগ নিয়ে যায় এখন, লেদারের। হ্যাঁ, তারা ছবিটা আর করতে পারছে না, এরকম টাইপ। তো এরকম টাইপ ব্যাগ কিন্তু একটা নিয়ে এসেছিলো তিনি, তখন সেই ব্যাগগুলি চলতো। এবং একটি পিতলের ঘটি এনেছিল। ওকে, সহায় সম্পত্তি কিছুই ছিল না, অর্থাৎ তার কোনো সম্পত্তি বা কিছু ছিল না, শুধু এইটুকু জিনিসই তিনি এনেছিল। মাসিক 13 সিকায় একটি বাসা ভারী লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দিলেন। অর্থাৎ তারপর তিনি এখানে এসে একটি ভাড়া বাড়ি নেন এবং তার ভাড়া কত ছিল 13 সিকা। তখনকার দিনে 13 সিকা কিন্তু অনেক ছিল। এবং সেখানে ভাড়া নেওয়ার পর সেখানে তিনি নিজে রাঁধিয়া খাইয়া মুক্তারি করতেন, অর্থাৎ তিনি নিজে রান্না করতেন, নিজে সব কিছু করতেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এখানে যে মুক্তারিগিরি সেটা শুরু করে দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়েছে, অর্থাৎ একটি পাকা বাড়ি বানিয়েছে, অনেক বড় বাগান করিয়েছে, অর্থাৎ তার বাগান রয়েছে। পুকুর কিনিয়েছেন, অর্থাৎ তিনি পুকুরও কিনেছেন, অর্থাৎ যাকে আমরা ডিঘি বলে থাকি। অনেকগুলো কোম্পানির কাগজও কিনিয়েছেন। তখন তো ইংরেজরা শাসন করতো, তো ইংরেজের যে কোম্পানিগুলো ছিল সেখানকার তিনি অনেক শেয়ার কিনিয়েছেন, অর্থাৎ শেয়ার মার্কেট বোঝে না, শেয়ার মার্কেট। তো তিনি তখন তো মানে কাগজে শেয়ার কেনা হতো, এখন তো মোবাইলে আমরা কিনতে পারি। তো তিনি তখন কিন্তু অনেক শেয়ারও কিনিয়েছিল অনেক কোম্পানির। ওকে, যে সময়ের কথা বলিতেছি তখন এই জেলায় ইংরেজওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে,
অর্থাৎ যখন তিনি এই মোক্তারগিরি শুরু করেছিলেন, যে সময়ের কথা আমরা এখন বলছি, সেই সময় কিন্তু এই জেলায় ইংরেজওয়ালা মোক্তার, অর্থাৎ যারা ইংরেজি জানে এরকম মোক্তারও কিন্তু এখানে আবির্ভাব হয়েছিল। কিন্তু জয়রাম মুখুজ্জে তাহারা কেউই হাঁটাইতে পারেনি, অর্থাৎ কিন্তু জয়রাম মুখুজ্জকে তারা কেউ হাঁটাইতেই পারেনি কোনো দিনও সেই কাছারি থেকে। কেন? তখনও ইনি এই জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য, অর্থাৎ তিনি এত সুন্দরভাবে কেস লড়তেন এবং তিনার এতটা একটা অ্যাটিটিউড ছিল, মানে ওরা 99+, যে তাকে কেউ হাঁটানোর সাহসই পেত না। একদম পুরো ওরা ব্যক্তি ছিলেন। ওকে, তো তোমাদের মধ্যে তো এই ওরা মাঝে মাঝে ডাউন হয়ে যায়, মাইনাসে চলে যায়, তাই না? তো মাইনাস থেকে কীভাবে প্লাস নিয়ে আসতে হবে এইটা এখন চিন্তা করো। ওকে, তো এটাই আর কি বলার। এত মাইনাসে থাকলে হবে না, ওকে, প্লাসে নিয়ে আসতে হবে। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়জ্ঞানী অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। অর্থাৎ যেটা বললাম, যেটা তোমরা এর আগেও যারা ক্লাস করেছো বা এই গল্পটি পড়েছো জানো, যে তিনি হয়তো খুবই রাগী মানুষ ছিলেন সেটা বাইরে থেকে, কিন্তু ভিতরে কিন্তু তিনি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ ছিলেন। ওকে, কি স্নেহপ্রবণ ছিলেন। যৌবনকালে ইনি রীতিমতন বদরাগী ছিলেন, যেটা বললাম যে এখন তো তাও তার 50 বছর হয়েছে, তাও তো একটু ঠিকঠাক হয়েছে, কিন্তু আগে যখন তার যৌবনকাল ছিল, মানে যখন তিনি এই মুক্তারিগিরি শুরু করেন, তখন তিনি বদরাগী ছিলেন। মানে হঠাৎ হঠাৎ তার রাগ উঠেছিল ছোটো ছোটো কথায়। হ্যাঁ, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে, অর্থাৎ এখন তো বয়স হয়েছে, তাই রক্ত ঠান্ডা হইয়া আসিয়াছে, তাই একটু রাগটাও কমে গেছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। অনর্থপাত মানে কি? মানে তিনি একদম পুরো ওই যে আদালতটা সেটাকে মাথায় তুলতেন, মানে এত চেঁচাচেঁচি তিনি করতেন। কেন করতেন? যে সেকালে হাকিমেরা, হাকিম মানে কি? হাকিম মানে যারা আর কি বিচারটা করেন, মানে মেন যে বিচারক থাকে না বসে, তো সেই বিচারককে তখন হাকিম বলা হতো। এবং তার পাশাপাশি তো তখন মোক্তার ছিল, উকিলরা ছিল। তো তিনি যদি কোনো অবিচার করতেন এই হাকিমরা মাঝে মাঝে, তো এটা যখনই হতো তখন তিনি সেই একদম আদালতে এত চেঁচাচেঁচি করতো, পুরো মাথায় তুলতো, অর্থাৎ অনর্থপাত করিয়া তুলিতেন। ওকে, একদিন এজলাসে, এজলাসে মানে ওই যে আদালতের যে ঘরটা, তাকে এজলাসে বলে। ওকে, এক ডেপুটি সহিত ইয়ার বিলক্ষণ বর্ষা হইয়া যায়। ডেপুটি মিন্স কি? মানে সরকারি উকিল। ওকে, সরকারি উকিলের সাথে তার কি হয়? তার বিলক্ষণ বর্ষা হইয়া যায়, মানে তার পুরো ঝগড়া লেগে যায়। তোমরা আশা করি কোনোদিন আদালতে যাওনি, আর যেতেও যেন না হয় এটাই প্রে করি। বাট তোমরা যারা অনেক সিরিজ দেখেছো বা অনেক ভিডিওতে আমরা দেখেছি আদালতে কীরকম হয়, দুজন উকিল থেকে তারা তর্কাতর্কি করে, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? তো সেটা হওয়ার পরে তিনি সেখান থেকে চলে আসেন এবং বিকেলে যখন বাড়ি আসিয়া দেখিলেন, কি দেখলেন? তাহার মঙ্গলা গাই, অর্থাৎ তার একটা গাই ছিল, গরু ছিল, তার নাম কি ছিল? মঙ্গলা, একটি এড়ে বাছুর প্রসব করিয়েছেন। মানে একটি ছেলে বাছুর, এটা এড়ে মানে হচ্ছে ছেলে, ছেলে বাছুর প্রসব করিয়েছেন মানে জন্ম দিয়েছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। অর্থাৎ তিনি, ভাবো কীরকম লোক ছিলেন, তিনি আজকে আদালতে একজন ডেপুটির সঙ্গে ঝগড়া করে এসেছেন, বাড়ি এসে যখনই দেখলেন তার যে গাই রয়েছে, তার বাছুর হয়েছে, তো সেই বাছুরের নাম রাখলেন ডেপুটি বাবু। এরপর তো কী হলো? ডেপুটি বাবু লোক পরস্পরায় ক্রমে একথা শুনিয়েছেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রতিলাভ করেন নাই। অর্থাৎ তিনি, মানে ডেপুটি সাহেব যে ছিলেন, তিনি কিন্তু পরে মানুষের মাধ্যমে এই কথাটা শুনিয়েছিলেন। স্বাভাবিক কথা, এরকম একটা ঘটনা হয়ে গেলে পাড়া প্রতিবেশী আস্তে আস্তে অনেকখানি ছড়িয়েছে ব্যাপারটা, এবং সেভাবেই একদিন আর কি যার নামে এই বাছুরটির নাম রাখা হয়েছিল তার কারণেও চলে গিয়েছে, এবং তিনি শুনেছেন, এবং শুনে তার যে মাথা গরম হয়েছে এটা আর বলার মতন না। ওকে, আরেকবার এই মুক্তারবাবু কী করেছেন এটা দেখলে তোমার মাথায় খারাপ হয়ে যাবে, হাসিও পাবে। সেটা কি? এক ডেপুটির সম্মুখ, মানে আবার একজন ওই সরকারি উকিলের সম্মুখ মুখুজ্জে মহাশয় আইনি তর্ক করিতেছিলেন। অর্থাৎ মেবি তাদের কোনো একটা আইনি তর্ক চলছিল, স্বাভাবিক। কিন্তু হাকিম কিছুতেই ইয়ার কথায় সাথ দিতেছিলেন না। কিন্তু সেদিন এই মুখুজ্জে মহাশয়ের কথায় যে মেন বিচারক ছিলেন, তিনি কোনো রকম কোনো উত্তর দিচ্ছিলেন না, তার কথায় কোনো সাড়া দিচ্ছিলেন না, এক কথা বলতে গেলে পাত্তা দিচ্ছিলেন না। তোমরা যখন কোনো ইনস্টাগ্রামে, ফেসবুকে কোনো মেয়েকে অনেক মেসেজ করো, হাই হ্যালো, কী করো, এ করো, অনেকে যেমন তোমাদের পাত্তাই দেয় না, রিপ্লাই দেয় না, তখন তোমার মাথা গরম হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওসব করবে না, একদম ভালো না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, মানে জয়রামবাবু শেষমেশ কী বলিলেন? আমার স্ত্রীর যতটুকু আইনি জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। এই যে ডেপুটি বাবু ছিলেন, এই ডেপুটি বাবুকে তিনি বলেন যে আমার স্ত্রীর যতটুকু আইনি জ্ঞান রয়েছে, মানে তার যে একটা স্ত্রী, তার বেসিক যতটুকু আইনি জ্ঞান রয়েছে, মানে বেসিক তো আইন জ্ঞান সবারই জানা রয়েছে, সেই আইন জ্ঞানটাও হুজুরের নাই দেখছি। মানে সেই যে ডেপুটি ছিল তার মানে সেইটুক জ্ঞানই নেই।
তো এটা তো কোনোদিনই ঠিক না, কারণ তিনি একজন আইনি ব্যক্তি, তিনি পড়াশোনা করে আইন পাস করেছেন, অবশ্যই তার জ্ঞানটা অনেকটাই বেশি রয়েছে আমাদের মতন সাধারণ লোকের তুলনায়, তাই না? কিন্তু তারপরেও তিনি যখন এই কথা বলেছিলেন, তো এটা তো ঠিক না, এটা একদমই খারাপ। তো সেদিন আদালত অবমাননার জন্য, মানে তিনি এই যে ডেপুটি সাহেবকে অবমাননা করলেন, এর জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হয়েছিল। মানে এই মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা দিতে হয়েছিল। ভালো কথা। এরপর কি তার সেটি দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ তিনি তো এটা ঠিক করেননি, তাই না? যতই মাথা গরম হোক, এবার তো বলা উচিত না, তাই তো? কিন্তু তিনি কি করেন, এই আদেশের বিরুদ্ধে, মানে এই যে আদেশ দিলেন বিচারককে তোমাকে 5 টাকা ফাইন দিতে হবে, তখনকার 5 টাকা অনেকটাই বেশি ছিল, তার বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়েছিলেন। মানে এই 5 টাকার বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়েছেন। মানে তার কথা হচ্ছে তিনি যা বলেছেন ঠিক বলেছেন, আমি কোনো কিছু ভুল বলিনি, তো আমি কেন 5 টাকা দিব, তাই না? সর্বসুদ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা, মানে কি তিনি প্রায় 1700 টাকা খরচা করেছিল এই 5 টাকার যে তার উপর জরিমানা রেখেছিল সেটা মুকুব করার জন্যে। তাহলে ভাবো কীরকম টাইপের লোক ছিলেন। 1700 টাকা, আর কোথায় 5 টাকা? অর্থাৎ বলতে গেলে 5 টাকা ধরো 5000 টাকা সমান, এবং 1700 টাকা মিন্স কত, 1,70,000, তাই না? এটা কীরকম টাইপের কথা হয়ে গেল? তো এরকম ছিলেন এই জয়রাম মুক্তার। মানে তার ইগোটা কতটা বেশি ছিল সেটা আমরা এর আগের গল্পও মানে এর আগের পার্টও জানতে পেরেছি, এই পার্টেও আমরা জানতে পেলাম। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, মানে তিনি অনেক টাকা উপার্জন করতেন, কারণ তখনকার দিনেই তিনি সেখানকার সেরা, মানে সেই জেলার সবথেকে টপ মোস্ট মুক্তার ছিলেন, তো স্বাভাবিক কথা টাকা বহুত তিনি ইনকাম করতেন। তেমনই তার ব্যয়ও যথেষ্ট ছিল, যেরকম টাকা ইনকাম করতেন যেরকম ব্যয়ও করতো। কীরকম? তিনি অকাতরে অন্নদান করিতেন, মানে তিনি খুবই, অন্নদান মিন্স তিনি অনেকে খাবার দান করিতেন। অন্নদান মানে খাবার দান করিতেন। এর পাশাপাশি অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমায় তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজে অর্থব্যয় করিয়াও চালিয়ে দিয়েছেন। মানে তিনি তো খাবার দান করতেন, এর পাশাপাশি তিনি অত্যাচারিত উৎপীড়িত গরিব যে সমস্ত লোক ছিল তাদের মোকদ্দমা তিনি ফ্রিতে করে দিতেন, এবং তার পাশাপাশি মাঝে মাঝে তাদের জন্য অর্থব্যয় পর্যন্ত তিনি চালিয়ে যেতেন। অর্থাৎ এই যে কেস লড়তে যে টাকা প্রয়োজন সেটাও তিনি দিতেন। ওকে, এতটা তিনি ভালো ছিলেন। তো যাই হোক, দুই রকম মিক্স ক্যারেক্টার কিন্তু আমরা এই জয়রাম মুক্তারের এই গল্পে আমরা দেখতে পাচ্ছি। প্রতি রবিবার অপারুকালে পাড়ার যুবক বিদ্যখান মুক্তার মহেশের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অর্থাৎ প্রত্যেক রবিবার দিন ছুটির দিন থাকতো, তখন পাড়ার যে অন্যান্য যুবক বিদ্যমান ছিল, এর পাশাপাশি আদার্স যে সমস্ত মুক্তাররা ছিল সবাই কিন্তু তার বৈঠকখানে আসিতেন। মানে তার একটা বৈঠকখানা ছিল, সেখানে এসে সমবেত হয়ে পাশা খেলিয়ে থাকতেন, অর্থাৎ তাস বা এই সমস্ত যে খেলাগুলো থাকে সেগুলো তারা খেলে থাকতেন। অদ্য সেইরূপ অনেক আগমন করিয়াছেন। অদ্য মানে কি আজকেও সেরূপ অনেকে আগমন করিয়াছেন, মানে অনেকে এসেছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন। মানে এর আগের যে পরিচয়তে আমরা ডাক্তারবাবু এবং উকিলবাবুকে দেখেছিলাম, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং উপস্থিত থাকবেই না কেন, কারণ তারাই তো এই মোক্তার সাহেবকে উস্কে দিয়েছিলেন রাজবাড়ি থেকে হাতি চেয়ে আনার জন্য। তো তারা অবশ্যই আসবেন, কারণ আজকে রেজাল্টটা পাওয়া যাবে, কারণ মোক্তার সাহেব বলেছেন যে কালকে সকালেই আমি চিঠি লিখবো, এবং আজকের পর্বে আমরা দেখলাম যে তিনি চিঠি লিখে পাঠিয়েও দিয়েছে তার এক ভৃত্যের সাহায্যে, এবং কিছুক্ষণের মধ্যেই এর রিপ্লাই চলে আসবে, অর্থাৎ রাজা কখন হাতি দিবে না দিবে এই বিষয়টা। তাই জন্য তারাও চলে এসেছে। এমনকি হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে, অর্থাৎ হাতিকে যে আনা হবে এবং তাকে তো একখানে বাঁধতে হবে, তার জন্যে পরিষ্কার করা হচ্ছে কোথায়, বাগানে। ওকে, হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া হইতেছে। অর্থাৎ মানে কি, হাতি আজকে আসবে, তার জন্য তো প্রথমে একটা থাকার স্থান পরিষ্কার করা হলো, কিন্তু হাতিটা আজকে আসবে, রাতে থাকবে, তো এর জন্য তো তার খাওয়ার ব্যবস্থা করতে হবে। এর জন্যে কি, পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ, অর্থাৎ কলা গাছ কাটা হয়েছে পাতা শুদ্ধ, এবং অন্যান্য যে বৃক্ষ রয়েছে তার ডাল কাটাইয়া রাখা হইয়াছে, যেটা আর কি হাতিকে খাওয়ানো হবে আজকে। তো পুরো একদম আয়োজন চলছে, কারণ আয়োজন চলবেই না কেন, এর আগেও তো এই মুক্তার সাহেব অনেকবার রাজবাড়ি থেকে হাতি দিয়ে এনেছিলেন, সেভাবে এবারও রাজা হাতি দিয়েই দিবে, তারা 100% কনফার্ম মনে মনে। আর তিনি এত বড় একজন ব্যক্তি ছিলেন, তার কথা মহারাজ মাথায় রাখবেন, এটা কখনো হয়? 20 বছর ধরে তার সঙ্গে কাজ করে, মানে সেই রাজার সঙ্গে কে, এই মুক্তার সাহেব কাজ করে, সেই মহারাজের বাপের আমল থেকে কাজ করে, আমরা এর আগের পরিচয় দেখতে পেরেছি। ওকে, এবং কি মুক্তার মহাশয় সেই সমস্ত তদারক করিতেছেন, অর্থাৎ এই যে মুক্তার সাহেব রয়েছে তিনি সে সমস্ত জিনিস দেখছেন যে সব কিছু ঠিকঠাক হচ্ছে তো,
যেমন দেখো না, বিয়ে বাড়িতে যখন হয়, বিয়ে বাড়ি হওয়ার আগের যে ব্যাপারটা থাকে, 2-3 দিন আগে ছেলে বা মেয়ের গায়ে হলুদ থেকে শুরু করে সবজি কাটা থেকে শুরু করে পান এভরিথিং কাটা একটা ব্যাপার থাকে, এবং কেউ 2-1 জন থাকে যিনি সমস্ত বিষয়টা দেখাশোনা করেন। এরকম একটা মহল তোমরা তো সবাই বিয়ে খেয়েছো, এরকম মহল আশা করি সবাই পেয়েছো। তো সেটা মাথায় ইমাজিন করো। এরপর কি হলো, মাঝে মাঝে বৈঠকখানে আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেন। মানে তিনি এরকম তো তদারক করিতেছেন, এর পাশাপাশি তার যে বৈঠকখানা রয়েছে সেখানে এসে, যেখানে যে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের হাতে কি হুকা ছিল, সেই হুকাটি লইয়া মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সেই হুকাটি লইয়া মানে হুকাটি নিয়ে 2-4টা টান দিয়ে আবার তিনি ফিরে যাচ্ছিলেন সব কিছু দেখাশোনা করতে। ওকে, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশাখালা দেখিতেছিলেন। অর্থাৎ সকালে তো গিয়েছিল ভিতরটি, এবং এখন সন্ধ্যা হয়ে গেল, এবং এই সন্ধ্যার সময় তিনি সেই বৈঠকখানে বসিয়ে যেখানে যে পাশা খেলা হচ্ছিলো, অর্থাৎ তাস টাইপ কিছু খেলা হচ্ছিলো, সেটা তিনি দেখছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, অর্থাৎ এই সময় যে ভৃত্যকে তিনি সকালে পাঠিয়েছিলেন সেই ভৃত্য কিন্তু ফিরিয়া আসিল, এবং ফিরিয়া এসে কী বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। কারণ তারা দুজনেই প্ল্যান করেছিলেন, প্ল্যান করে এই মুক্তা সাহেবকে হাতি আনার ব্যাপারটা বলেছিলেন, তাই না? সব মাটি হয়ে গেল, তাই তারা প্রথমে রিয়াকশনটা দিল। মুক্তার মহাশয় বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না। মানে কি, তিনি চিঠি জবাব আনেননি। দেওয়ানিজিকে গিয়ে চিঠি দিলাম। দেওয়ানিজি মানে কি, মানে সেই রাজবাড়ির যে রাজস্ব রয়েছে, সেই রাজস্ব যিনি দেখাশোনা করতেন তাকে দেওয়ানিজি বলে। তাকে চিঠিটা দিয়েছিল এই ভৃত্য। রাজাকে তো ডাইরেক্ট দিতে পারবে না, না, কারণ তিনি একজন ভৃত্য ছিল, তাকে তো ওই রকম সম্মান দেওয়া হবে না। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, মানে এটা ভৃত্যটা বলছে যে কি, দেওয়ানিজিকে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ন নিমন্ত্রণ হয়েছে, এজন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। হবেই না কেন, এমনি তার যা রাগ, এরকম একটা ব্যাপার, তার রাগ হওয়াটা স্বাভাবিক, মানে ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। এর পাশাপাশি কী বলেছে, লজ্জা। এত লোক এসেছে, তিনি বাগানে কি জায়গা পরিষ্কার করলেন হাতি রাখার জন্যে, খাবারের জন্যে কত রকমের পাতা ডাল কত কি কেটে আনা হলো, এবং রোষ মানে কি, তার তো এমনিতেই মাথা গরম থাকতো, তিনি আরও মাথা গরম হয়ে গেল। এটা হওয়াটাই স্বাভাবিক, তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। তার হাত পা ঠকঠক করে কাঁপিতে লাগলো, মানে তিনি রাগে পুরো কাঁপতে শুরু করলেন। 2 চক্ষু দিয়ে রক্ত ফাটিয়া পড়িতে লাগলো, মানে তার চোখ লাল হয়ে গেল। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন, মানে তারপর তিনি ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন, হাতি দিলে না, হাতি দিলে না, এভাবে বলিতে লাগলো। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া, অর্থাৎ খেলা বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন, মানে হাত গুটিয়ে বসলেন, এমন একটা ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, কেউ কেউ আবার বললেন, তার কি করবেন মুখুজ্জ মহাশয়, পরের জিনিস যত নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামউদ্দিন শেখের একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। এগুলো বলছে কিছু কিছু মানুষ। জয়রাম বক্তার দিকে দৃষ্টি মাত্র না করিয়া বলিলেন, না। মানে যারা আর কি এগুলো বলছিল, এই সমস্ত আর কি আইডিয়াগুলো দিচ্ছিল, তাদের দিকে তিনি তাকালেনও না, না তাকিয়ে বললেন, না। কেন না? গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহ আমার যাওয়া হবে না। মানে তিনি বললেন কি, গরুর গাড়িতে তিনি যাবেন না, কিছুতেই যাবেন না। যদি হাতি চড়ে যেতে হয় তবেই তিনি যাবে, অর্থাৎ যদি তিনি হাতিতে চড়ে যেতে পারে তবেই তিনি এই বিয়ে বাড়িতে যাবেন, নাহলে এই বিয়ে বাড়ি তিনি যাবেনই না। এই অবধি বললেন। তো এটাই ছিল আমাদের দ্বিতীয় পরিচ্ছদের মানে ওভারঅল টেক্সট বুকে যেটুকু ছিল আর কি। তো এইটুক থেকে আমরা কি বুঝতে পারলাম, যে ওটাই, তিনি চিঠি লিখলেন মুক্তা সাহেব মহারাজকে, বাট মহারাজ তো হাতি দিল না, উল্টো বললো যে গরু গাড়িতে যেতে। এবং তারপর তিনি লাস্টে কী বললেন, যে হাতি তিনি যদি পান তাহলেই তিনি যাবেন মানে বিয়ে বাড়িতে, নাহলে তিনি যাবেন না। তো দেখা লাগবে এরপরে কী হয়, তিনি হাতি কীভাবে ম্যানেজ করেন, কী হয় না হয়, সমস্তটা তৃতীয় পরিচ্ছদে জানতে পারবে। ওকে, তো এটু তো গেল টেক্সট বুকটা। এবার চলো আমরা ডেপথ অ্যানালাইসিস করি। আসলে টেক্সট বুকটা আমি তোমাদের খুব ডিপভাবে পড়ালাম আজকে, বাট এর পাশাপাশি যখন ডিপ অ্যানালাইসিসটা পড়াবো না, তখন তোমাদের পুরোটাই রিভাইজ হয়ে যাবে। মানে একই ভিডিওতে তোমাদের রিভাইজও হচ্ছে, পড়া হচ্ছে, সবই হচ্ছে। এরপরে তোমাদের কিছু নতুন করে দেখতে হবে না। ওকে, তো চলো বেশি কথা বলবো না, চলো করি, কারণ তাড়াতাড়ি শেষ করতে হবে, বেশি বড় করে লাভ নেই ভিডিও, পরে শেষে কথা হবে। ডিপ অ্যানালাইসিসটা আমরা একটু ফাস্ট করবো। ওকে,
একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। তারপর তো এই পিপিটিটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই জয়েন হয়ে নেবে, সেখান থেকে কিন্তু তোমরা একবার এটা রিভাইজ করে নেবে। ওকে, তো চলো আমরা শুরু করি। দ্বিতীয় পরিচ্ছদের মূল বিষয়বস্তু ও ঘটনা প্রবাহ। এবার দেখো পুরো ছবি দেওয়া আছে। ওকে, ভোরের ধর্মীয় আচার ও মক্কেলদের আড্ডা। পরের দিন রবিবার সকালে জয়রামবাবু তার প্রাত্যহিক নিয়ম অনুযায়ী বেশ ঘটা করে আহ্নিক পূজা সম্পন্ন করেন। সকাল 9টায় জলযোগ বা প্রাতরাশ শেষ করে যখন বৈঠকখানায় বসলেন, তখন সেখানে মক্কেল আইনি পরামর্শের জন্য উপস্থিত ছিল। মক্কেলদের ভিড়ে তার হঠাৎ আগের দিনের প্রতিবেশীদের দেওয়া হাতির কথা মনে পড়ে যায়। অর্থাৎ এটাই যে তিনি প্রথমে এই যে এখানে ছবিতে দেখো, তিনি পুজোটি একটি ঘটা করে মানে সময় নিয়ে কমপ্লিট করলো কয়টায়, 9টার সময়। তারপর তিনি তার ওই বৈঠকখানে আসলেন, যেখানে অনেক মক্কেল ছিল, তার কাছে আইনি পরামর্শ বা এর পাশাপাশি আড্ডা দেওয়ার জন্য তারা আসতো, কারণ তিনি একজন এত বড় মক্তার ছিলেন যে তার কাছে আইনি পরামর্শ নেওয়া এদের জন্য খুবই ভালো ব্যাপার। তো আইনি পরামর্শ নিতেন, এর পাশাপাশি আড্ডা দিতেও আসতেন। এবং তারপর হঠাৎ করে তার মনে পড়ে গেল যে তিনি তো, তার তো হাতির প্রয়োজন, মানে তার যে প্রতিবেশীরা কালকে এসেছিল, মানে গতকাল হাতির কথার জন্য, তো তার জন্য তো আবার রাজাকে চিঠি লিখতে হবে, তো এই জন্য চিঠি লিখলেন। তো এইটুকু অবধি আমরা বুঝলাম। মহারাজকে চিঠি ও অতিরিক্ত আত্মবিশ্বাস। জয়রামবাবু চশমা পরে রাজকীয় ও চাটুকারিতাপূর্ণ সম্মানে, হ্যাঁ এর বানানো একটু ভুল আছে, মানে ওটা একে চাটুকারিতা করলো না, মানে রাজাকে খুবই ভালো ভালো বললো, যেটা তোমরা দেখলে। কী কী বললো, এটাই যে প্রবল প্রতাপাদিত্য শ্রী মহারাজ, এগুলো বললো। লিখে মহারাজের কাছে 2-3 দিনের জন্য একটি শান্ত ও সুবোধ হাতির চেয়ে চিঠি লিখলো, তাই না? আগে বহুবার তিনি এভাবে রাজবাড়ির হাতি ব্যবহার করেছেন, যেটা আর কি তোমরা জানলে। তাই এবারও তিনি মনে মনে সম্পূর্ণ নিশ্চিত, মানে 100% কনফার্ম কি যে হাতি তো রাজা দিয়েই দিবে। চিঠিটি তিনি এক ভৃতের হাত দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিলেন, এটুকু অবধি আমরা জানলাম। এই যে একজন ভৃতের হাত দিয়ে তিনি চিঠিটি তাকে দিলেন যে তুমি রাজবাড়িতে গিয়ে এটি পৌঁছে দিয়ে আসো। ওকে, এবং কী বলে সেটাও শুনে আসবে, মানে কখন হাতিটি দেয়। জয়রামবাবুর আদি বাড়ি ছিল যশোর জেলায়। তিনি যখন ওদিকে প্রথম ওকালতি ও মুক্তারি করতে আসেন, মানে এই জেলায়, তখন না ছিল রেল লাইন, না ছিল কোনো আর্থিক সম্বল, কেবল একটি ব্যাগ আর পিতলের ঘটি নিয়ে পদ্মা পার হয়ে নৌকায়, গরু গাড়িতে, তারপর পায়ে হেঁটে তিনি এই জেলায় এসেছিলেন। মাত্র 13 শিকায়, তখনকার মুদ্রা এটা। বাসা ভাড়া নেন, অর্থাৎ একটি বাড়ি ভাড়া নেন, নিজের হাতে রেঁধে খেয়ে শূন্য থেকে লড়াই শুরু করেছিলেন তিনি। আর সেই জয়রামবাবু নিজের যোগ্যতায় পাকা দালান কোঠা, মানে একটা বড় পাকা বাড়ি, বাগান করেছেন, পুকুর করেছেন, এবং বিভিন্ন কোম্পানির কাগজ, অর্থাৎ সঞ্চয়পত্র বলতে গেলে এটা তিনি সেভিংসের জন্য আর কি ইনভেস্ট করেছিলেন। তখনকার দিনে তো বিভিন্ন কোম্পানি ছিল, সেখানকার শেয়ার তিনি কিনেছিলেন। হ্যাঁ, এবং জেলার প্রধান মুক্তার ছিলেন তিনি। ওকে, এই যে দেখো তিনি কি পদ্মা পার করেছিলেন প্রথমে, তারপর গরুর গাড়িতে আসছেন, তারপর নিজে হাতে তিনি রাতে খেয়েছিলেন, অনেক পরিশ্রম করেছেন, এবং একটা পাকা দালান, মানে একটি রাজকীয় বাড়ি তিনি তৈরি করেছিলেন, যেখানে পুকুর ছিল, তারপর বাগান ছিল, সচ্ছল জীবন তার চলছিল। ওকে, এখান থেকে কী বুঝতে পারলে যে কষ্ট করলে অবশ্যই কেষ্ট পাবে, কষ্ট করতে হবে, নাহলে কিচ্ছু হবে না। এরপর দেখো আমরা এবার কি পড়বো, যে চরিত্রের রুক্ষ ও অথচ দয়ালি রূপ ঐতিহ্যের লড়াই। কি জয়রাম মেজাজে রুক্ষ বদরাগী ছিলেন, যেটা তোমরা সকলেই জানো। যৌবনে কোর্টের ডেপুটির সাথে ঝগড়া করে তার নামে নিজের এরও বাছুরের নাম রেখেছিলেন, জানলেই। অন্যদিকে এক ডেপুটিকে আমার স্ত্রীর সমপরিমাণ আইনি জ্ঞানও আপনার নেই এই বলে 5 টাকা জরিমানা গুনেছিলেন, এবং সেই অপমানের বিরুদ্ধে কি 1700 টাকা খরচা করে হাইকোর্ট থেকে নিজের পক্ষে রায় এনেছিলেন, যেটা বললাম। তবে তিনি যেমন বদরাগী ছিলেন, তেমনই ছিলেন পরোপকারী, মানে অবশ্যই তিনি বদরাগী ছিলেন, কিন্তু খুবই পরোপকারী মিন্স খুবই ভালো ছিলেন, শান্তশিষ্ট ছিলেন, তার হৃদয় ছিল কোমলের মতন, তাই না? গরিবদের মামলা নিজের পকেটে টাকা খরচ করেই লড়ে দিতেন, এটা যেটা আর কি তোমরা দেখলেই। এছাড়া তিনি ছিলেন সেকালে সনাতন সংস্কৃতির প্রতীক। তখনকার ইংরেজ জানা কোট প্যান্ট পরা নতুন জমানার মুক্তাররা তাকে হিংসা করলেও তার দক্ষতার কাছে হেরে যেত। ওকে, কারণ তিনি এতটাই পারদর্শী ছিল সেই মুক্তাগিরিতে। প্রত্যাশা ও চরম অপমানে আঘাত। রবিবার বিকেলে পাড়ার সকলে যখন তার বৈঠকখানে তাস খেলছিল, খেলতে জড়ো হয়ে এবং জয়রামবাবুকে নিজে তদারকি করে হাতির খাওয়ার জন্য কলা গাছ, ডালপালা কাটার ব্যবস্থা করেছেন, ঠিক তখনই রাজবাড়ি থেকে ভীত ফিরে আসে। অর্থাৎ যে মহলটা আর কি তখন সৃষ্টি হয়েছিল, অনেকে এসেছিল তার বৈঠকখানায়, পাশাপাশি তিনি হাতির জন্য বিভিন্ন রকমের খাবার যোগান দিচ্ছিলেন, তা থাকার ব্যবস্থা করেছিলেন। ঠিক কিছুক্ষণ পরেই কী হয়, রাজবাড়িতেই ভীত মোক্তার সাহেবের কাছে আসেন, এবং সে জানায় মহারাজ নরেশচন্দ্র
হাতি দিতে অস্বীকার করেছেন এবং দেওয়ানিজির মাধ্যমে অত্যন্ত অপমানজনক বার্তা পাঠিয়েছেন। কী অপমান বার্তা? বিয়ের নিমন্ত্রণ হয়েছে তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো, এরকম বলেন। জয়রামবাবুর ক্ষোভ ও প্রতিজ্ঞা। 20 বছর ধরে বাধা মুক্তারের পক্ষে জমিদারের এই তাচ্ছিল্য ছিল এক চরম মানসিক আঘাত। মানে 20 বছর ধরে মহারাজের কাছে তিনি কাজ করেন, বা তারপরও মহারাজের এই বক্তব্য তার কাছে একটা মানসিক চরম আঘাত ছিল। অপমান লজ্জায় ও রেখে জয়রামের শরীর কি কাঁপতে শুরু করে, চোখ লাল হয়ে ওঠে এবং কি মুখমণ্ডল শিরায় স্ফীত হয়ে যায়। এই দেখো, এই যে মুখমণ্ডলের শিরাগুলি দেখো কেমন হয়ে যায়। প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিয়ে অন্য কারো গরুর গাড়িতে ভাড়া করে পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং বজ্রকণ্ঠে প্রতিজ্ঞা করেন। কি প্রতিজ্ঞা করেন? এই যে, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হবে না। এটাই। এবার চলো পরে আমরা চলে যাই। এবার আমরা কী করবো, লাইন বাই লাইন গভীর বিশ্লেষণ করব। 4টা লাইন এখানে খুবই ইম্পর্ট্যান্ট, যেটা গভীর বিশ্লেষণ আমরা করব। প্রথম কি মূল উদ্ধৃতি কি? শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন 50 পার হইয়াছে, তার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলাইয়া পড়িতেছে। অর্থাৎ তার বয়স 50 পার হয়েছে এবং তিনি যে একজন কোমল মনের শান্ত প্রকৃতির মানুষ ছিল, সেটা তার এই যে চোখ দেখতে পাচ্ছ, তার মায়াবী চোখ দেখেই বোঝা যায়। লেখক এখানে জয়রামবাবু শারীরিক ও মানসিক অপব্যয়ের এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন। জয়রামবাবুর চোখ দুটি ছিল বড় বড় ভাষা ভাষা। মানুষের চোখ হলো তার মনের আয়না। জয়রামবাবুর বাইরে যতই মেজাজি বা রুক্ষ হোক না কেন, তার সেই চোখ দুটি গভীরতাই প্রমাণ করে যে তার ভেতরে এক সমুদ্র স্নেহ কোমলতা লুকিয়ে ছিল। আশা করি বুঝতে পেরেছ। পরের লাইনটা কি? যে তখনও ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। বিশ্লেষণ যদি আমরা করি, সেটা কি? এই লাইনটির মাধ্যমে জয়রামবাবুর পেশাগত শ্রেষ্ঠ আভিজাত্যের প্রকাশ পেয়েছে। মানে তিনি কতটা একজন অভিজাত্য ব্যক্তি ছিলেন যে এখনও তিনি এই জেলার একজন প্রধান মুক্তার বলিয়া গণ্য করা হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজে ইংরেজি জানা নতুন প্রজন্মের উক্তিল মুক্তারদের দাপট বাড়ছিল। অর্থাৎ সময়ের সাথে সাথে স্বাভাবিক জিনিস উন্নত হয়, তো ইংরেজি জানা যে সমস্ত মুক্তা, তার দাপট বাড়ছিল, যারা জয়রামবাবুকে টেক্কা দিতে চাইতো। কিন্তু জয়রামের ইংরেজি না জেনেও কেবল নিজের প্রজ্ঞা ও অভিজ্ঞতার জোরে নিজের শীর্ষস্থান ধরে রেখেছিল। অর্থাৎ অনেকে তাকে নামানোর চেষ্টা করেছিল, সে সময় ইংরেজ মুক্তারা এসেছিলো অ্যাডভান্স লেভেলের, বা তারা আসার পরেও এই যে মুক্তা সাহেব, তাদের প্রজ্ঞা এবং অভিজ্ঞতা ছিল, এই অভিজ্ঞতার কাছে তারা হার মেনে গেছিলো। কারণ এরপরেও তিনি কিন্তু ওই শীর্ষস্থানেই থাকতো, মানে সেরা উকিল তিনি, মানে মুক্তা তিনি থাকতেন। পরে দেখো আরেকটা লাইন কি? যে সর্বযুক্ত 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম কি রোহিত করিয়াছিলেন। এটি জয়রামবাবুর চরিত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মাত্র 5 টাকা জরিমানার বিরুদ্ধে লড়তে গিয়ে 1700 টাকা, তখনকার দিনের বিপুল সম্পত্তি, খরচ করে কোনো সাধারণ মানুষের কাজ নয়। এর থেকে বোঝা যায় জয়রামবাবুর টাকার চেয়ে নিজের সম্মান ও অহংকারকে কত বেশি গুরুত্ব দেন। মানে তিনি এত যে টাকা খরচা করেন, এই টাকা যে কোনো সাধারণ গরিব মানুষের পিছনে খরচা করতেন, কতগুলো লোককে সাহায্য করা যেত, বা সেটা না করে তার অহংকার এবং সম্মান রক্ষার জন্য তিনি এত টাকা খরচা করে সেই যে তার বিরুদ্ধে যে 5 টাকা জরিমানা দেওয়া হয়েছিল সেটাকে মুকুব করেন। এই একই তীব্র জেদ ও সম্মানের লড়িয়া আমরা পরিচয়ের শেষও দেখতে পাবো। মানে এই যে তীব্র জেদ এবং সম্মান, সেটা আমরা এই পরিচয়ের শেষও দেখতে পাবো। মানে আমরা দেখতেই পেরেছি কি, তিনি বলেছেন যে না, তিনি কোনো গরু গাইতে যাবেন না, যদি হাতি নিতে পারেন তাহলে সেখানেই যাবে, নাহলে তিনি যাবেন না। পরের একটা লাইন কি? সেটা হচ্ছে, বিয়ের নেমন্তন্ন হয়েছে তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এই কথাটা যে বলেছিল রাজবাড়ির তরফ থেকে, এই সমাজতান্ত্রিক বা জমিদারি অহংকারে এক নিষ্ঠুর বহিঃপ্রকাশ। মানে একটা জমিদারির একটা নিষ্ঠুর বহিঃপ্রকাশ না। মহারাজ নরেশচন্দ্র জয়রামবাবুকে একজন শুভাকাঙ্ক্ষী বা প্রবীণ হিতৈষী ভাবতেন না। মানে মুক্তা সাহেব ভাবতেন যে তাকে খুবই ভালো মনে করে, বা তিনি মনে করেন না, তার শুভাকাঙ্ক্ষী নন। ভাবতেন রাজবাড়ির একজন সামান্য ভীত বা বেতনভোগী কর্মচারী মাত্র। মানে তাকে একজন সিম্পল কর্মচারী হিসেবেই ভাবতেন, যে তাদের কত বছর হয় হোক, অতটা তিনি বড়োভাবে তাকে দেখতো না। রাজবাড়ির কাছে হাতির পিঠে চড়াটা ছিল কেবল রাজ পরিবারের আভিজাত্যের প্রতীক। মানে হাতির পিঠে তো সবাই চড়তে পারে না, যা কোনো সাধারণ মুক্তারের দেওয়া তার আভিজাত্যে লাগে, মানে সেই রাজার আভিজাত্যে লেগেছিল। এই তাচ্ছিল্যই জয়রামের বাবুর 20 বছরের বিশ্বাসকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। অর্থাৎ এই রাজবাড়ির সঙ্গে তার 20 বছরের সম্পর্ক ছিল, সেটাই কিছুক্ষণের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায় এই উক্তিটি আসার পরে। তো আমার শেষ মন্তব্য, অর্থাৎ শিক্ষকের শেষ মন্তব্য, সেটা কি? সেটা হচ্ছে, প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বিতীয় পরিচ্ছদে আমাদের শেখায় যে মানুষের জীবনে আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতি নিশ্চয়তা ও অন্ধ অহংকার অনেক সময় চরম আঘাত নিয়ে আসে। জয়রামবাবু যাকে নিজের অধিকার ভেবেছিলেন, রাজবাড়ি তাকে এক নিমিষের ভিত্তির মর্যাদা দিয়ে গরুর গাড়িতে চড়ার পরামর্শ দিল।
কিন্তু জয়রামবাবু তার সাধারণ মানুষ নন। তিনি ১৭০০ টাকা খরচা করে ৫ টাকা জরিমানা রদ করতে পারেন। তিনি কি এই অপমান মুখ বুজে সাহায্য করবেন? কী মনে হয় তোমাদের, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। গরু গাড়িতে না চড়ার এই যে তার ঐতিহাসিক প্রতিজ্ঞা, এটি তাকে আগামী পরিচয় এক আত্মবিশ্বাস ও চরম জেদের দিকে ঠেলে দেবে, যার নাম আদরণী। ঠিক আছে, সেটা তোমরা জানতে পারবে। তো চলো এবার আমরা 20টা কোশ্চেন পড়ি। তো প্রথম প্রশ্নটা দেখো কী বলেছে। জয়রাম মুখোপাধ্যায় মহাশয় কোন দিন প্রভাতে আহ্নিক পূজাটা একটু ঘটা করে করেছেন? রবিবার। সবাই জানো রবিবার। তবে কি পূজা সম্পন্ন করে জল যোগানতে জয়রাম কয়টার সময় বৈঠকখানে এসেছিলেন? 9টার সময়। তারপরে প্রশ্ন কি, জয়রামবাবু মহারাজের কাছে চিঠি লেখার সময় চোখে কোন জিনিসটা পরিয়ে নিলেন? চশমাটি। একটু বানানে ইস্যু রয়েছে, ওকে, সেটা একটু ম্যানেজ করে নিই এখানে। হ্যাঁ, এই যে কিন্তু কী পড়েছেন? চশমা। জয়রামবাবু মহারাজের কাছে কত দিনের জন্য হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখেছিলেন? 2-3 দিনের জন্য। আরেকটা প্রশ্ন কি, শ্রীযুক্ত মহারাজ মুখোপাধ্যায় বয়স তখন কত বছর হয়েছিল? 50। মুক্তার সাহেবের। ওকে। জয়রামবাবুর আদিরাস কোথায়, মানে কোন জেলায় ছিল? আদিবাস, সেটা হচ্ছে যশোর জেলায়। জয়রামবাবু যখন প্রথম মুক্তারি করতে আসেন তখন তার সঙ্গে কেবল কী ছিল? কেবলমাত্র একটি কি ক্যাম্বিসের ব্যাগ, একটি পিতলের ঘটি। জয়রামবাবু প্রথমে কত টাকা বা শিকার একটি বাসা ভাড়া নিয়েছেন, একটি বাড়ি ভাড়া নিয়েছেন, সেটা কত? 13 শিকা। ওকে, 13 শিকা। সেকালের মুক্তারগণ মাথায় কী ব্যবহার করিতেন? যারা নতুন যুগের মুক্তাররা পরতো সেটা হচ্ছে কি শ্যামলা। এই তখনকার যুগের আগেকার যুগে যারা ছিল তারা কী পরতো? পাগড়ি পরতো, এবং তারপরে নতুন যুগে এসেছিল তারা কী পরতো? শ্যামলা পরতো। ওকে। এজলাসে এক ডেপুটির সাথে বর্ষা হওয়ার পর জয়রামবাবু তার নতুন জন্মানো এই বছরটি কী নাম রেখেছিল? এই উক্ত ডেপুটির নামে রেখেছিল। উক্ত ডেপুটির নাম কি সেটা তো গল্পে দেওয়া নেই। পরে কি, আমার স্ত্রীর, আচ্ছা এখানে বানানো ভুল হয়েছে নাকি কিছু? আচ্ছা না, ঠিকই আছে। আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তো তাও দেখি নেই। এই উক্তিতে জয়রামবাবু কত টাকা জরিমানা পেয়েছিল? 5 টাকা জরিমানা পেয়েছিল। 5 টাকা জরিমানা হুকুম রোহিত করার জন্য জয়রামবাবু হাইকোর্টে কত টাকা অবধি খরচা করেন? ১৭০০ টাকা খরচা করেন, সবাই জানো। তবে কি, প্রতি রবিবার অপরকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার বৈঠকখানে সমবেত হয়ে কী খেলতেন? তাস ও পাশা। আধি রাতে খাইবা বলিয়া বাগানে কী কাটিয়ে রাখা হইয়াছিল? বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও বৃক্ষ শাখা। রাজবাড়ি থেকে ফিরে এসে পত্রবাহক ভৃত জয়রামবাবুকে কী খবর দিল? হাতি পাওয়া গেল না। তারপরে কি, দেওয়ানিজির মাধ্যমে মহারাজ জয়রামবাবুকে কিসের করে বিয়েবাড়িতে যাওয়ার কথা বলেছিল? গরুর গাড়িতে। হাতি না পাওয়া খবর শুনে অপমান ও রোষে জয়রামবাবু কোন দুটি অঙ্গ কাঁপতে শুরু করলো? হাত ও পা। খুবই ইম্পর্ট্যান্ট। ইমামউদ্দিন শেখের বিয়েবাড়িতে দ্রুত যাওয়ার জন্য কেমন বলদ কিনে এনেছিল? একজন নতুন বলদ। প্রতিবেশীদের গরুর গাড়ি ভাড়া প্রস্তাব শুনে জয়রামবাবু ঘাড় বেঁকাইয়ে কী প্রতিজ্ঞা করলেন? গরু গাড়িতে চড়ে তিনি যাবেন না। লাস্ট প্রশ্ন কি, দ্বিতীয় পরিচয়তে শেষে জয়রামবাবুর অতুর সিদ্ধান্ত কী ছিল? যে কি, তিনি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে যাওয়া হবে না। ওকে, তো আশা করি 20টা প্রশ্ন তোমাদের ক্লিয়ার। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবের কাছে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবে, এবং একটা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো তোমাদের ক্লাসটি, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। তাহলে এই ক্লাসে পিডিএফ, এর পাশাপাশি আমাদের ম্যাথ ক্লাস চলছে, সেটারও পিডিএফ পেয়ে যাবে, এবং এরপরে আমরা সাহিত্যের ক্লাস শুরু করবো, সেটারও পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে সেখানেই। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাইন ইন অফ।